শমশেরনগরে তদন্ত চলছিল পুরোদমে। সাজিদ নিজে দৌড়াদৌড়ি করছিল সব জায়গায়। আচমকা গতরাতে ডিআইজির ফোন পেয়ে হম্বিতম্বি করে ছুটে আসতে হলো ঢাকায়। সেই ভোর ভোরে বেরিয়েছে ঢাকার উদ্দেশ্যে। জ্যামে ঠেলে ঠুলে এসে পৌঁছতে দুপুর পার হয়ে গেল। ঈদের ছুটি শেষে চিরাচরিত কর্মব্যস্ত যে জীবনে ফিরছে সকলেই। পথে ঘাটে পা ফোলার উপায় নেই। পকেট থেকে রুমাল বের করে মুছল কপালের ঘামটুকু। না জানি কোন বিষয়ে বলি চড়াতে এত জরুরি তলব করা হয়েছে তাকে। বাড়ির ভিতরে ঢুকতে দেখা গেল ডাইনিংয়ে আছেন তিনি, দুপুরে আহারে ব্যস্ত। সাজিদকে দেখে রাগলেন না, বরং বড্ড স্বাভাবিক স্বরে বসতে বললেন তার পাশে। স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, খাবার বাড়ো ওর জন্য। সাজিদ ব্যস্ত হয় মানা করল, তবে কমিশনার সেটা গ্রাহ্য করল না। সাজিদ ঘরে ঢুকলো না। ঠিক কী কারণে এত আপ্যায়ন? এমনিতে অফিসে যতবার ভিজিটে এসেছেন ততবার দাঁতের চিপায় ফেলেছে লোকটা, তবে মানা আর করতে পারল না। ডিআইজির গিন্নি বড্ড আদরের সাথে অতিথি আপ্যায়ন করলেন। আহারে, শেষে অবশেষে বিষয় এসে ঠেকালো কাজের কথায়। কমিশনার গম্ভীর গলায় বলেন, কেসের অগ্রগতি কতদূর? স্যার, একাট্টা করেছি অনেক কিছু এত অল্প সময়ে। কয়েকটা বিষয়টা পেঁচালো মূলত এই কারণে। তাছাড়া প্রথম কেসের সাথে পরবর্তী কেসের সামঞ্জস্য খুঁজতে গিয়ে আরও খানিকটা। এক এক করে নিজের তদন্তে আদ্যপান্ত জ্বালানো সাজিদ মোটামুটি যতটুকু সে জানতে পারছে আর কি। সামনে বসা মানুষটি ভীষণ মনোযোগ সহকারে শুনল সেসব। অতঃপর ঠান্ডা গলায় বলল, কাল সদরঘাটে আরও একটা লাশ পাওয়া গেছে জানো? সাজিদের চোখ বিস্ফারিত হলো। সে জানে না, তাকে জানানো হয়নি। এখানকার কর্মরত পুলিশের রিপোর্টখানা এগিয়ে দেওয়া হলো সাজিদের দিকে। সাজিদ সেটা মন দিয়ে দেখল। রাত 11টা নাগাদ হত্যা। লাশ পাওয়া গেছে শেষ রাতের দিকে। স্থানীয় এক জেলে আবিষ্কার করা দেহাবশেষ। এর আগে এক পুরুষের লাশ উদ্ধার হয়েছিল। এটাও ঠিক তেমনভাবেই হত্যা। মহা সমস্যা। মেয়েগুলো তদন্ত কুল কেনারে পাচ্ছে না, একবার মানুষের হিড়িক পড়েছে। তোমার নামে ডিমেরিট রিপোর্ট এসেছে তদন্তে গাফিলতির জন্য। সাজিদ হতভম্ব। তদন্তের ভার তাকে দেওয়া হলো কতদিন, আর ওখানে বদলি করা হলো 1 মাসও হলো না। এত জটিল একটা কেসের সমাধান এরা 7 দিনে কি করে আশা করে? মুখের উপর কড়া কয়েকটা কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে হলো সাজিদের, কিন্তু চাকরির মায়া কার না আছে। মনের ইচ্ছা মনের মাতে চাপা দিয়ে অতি বিনয়ের সাথে বলল, আমাকে কি ট্রান্সফার করা হচ্ছে স্যার? মনে হয়। দীর্ঘশ্বাস ফেলে সাজিদ। কোনো পলিটিক্যাল চক্করে পড়লে নিজের অজান্তে কি কে জানে। কবে নাগাদ নোটিশ পাবো স্যার? জানিয়ে দেওয়া হবে। এই মাসটা সম্ভবত ওখানেই থাকতে হবে, এটা আমার মত। এবং যেটা তোমার তদন্তের রিপোর্ট দেখে মাত্র ঠিক করলাম, যদি এসে আমার ভাগে ডিমেরিট চলে আসে তবুও আমি চাই তুমি তদন্তটা করো। সাজিদ এ যাত্রা অবাক হলো। ডিআইজি সাহেবের সাথে ওর মাখোমুখো সাক্ষাৎ কোনো কালেই ছিল না। একদম চাকরির শুরু থেকে গা বাঁচিয়ে চলে সাজিদ। কাজের কথা ছাড়া রসের আলাপ কখনো হয়নি। ঠিক কী কারণে নিজের মাথা পেতে ডিমেরিটের ভাগিদার হয়ে কেসটা সাজিদকে দিয়ে রাখতে চায়, এটার হিসাব তো মিলল না সাজিদের কাছে। কিন্তু স্যার, ইয়াংম্যান, এত প্রশ্ন করছো কেন? আছে কি তদন্তটা তুমি করছো, তোমার উপর দায়িত্বটা, মাঝপথে সেটা থেকে সরিয়ে দেওয়া রীতিমতো অন্যায়। তবে বেশি দিন আমি আর উপরের আদেশ ব্যাগরা দিয়ে তোমাকে রাখতে পারবো না, সর্বোচ্চ এই 1 মাস। ডিএসি সাহেব শ্বাস নিলেন একদমে কথাগুলো বলে, তারপর শান্ত কণ্ঠে বললেন, তাছাড়া আরেকটা বিষয় আছে স্যার। গোপন সূত্রে আমার কানে এসেছে, কালপিট তোমাদের ওখানকার, তোমার একই এলাকার। আর তোমার এলাকার মানুষকে তোমার থেকে ভালো আর কে চিনবে? আমার দৃঢ় বিশ্বাস, চোখ কান খোলা রাখলে 1 মাস যথেষ্ট তোমার জন্য। সাজে ডিআইজির বাসা থেকে বের হলো। একবার সদরঘাটায় থানায় গিয়ে গত রাতের লাশটা নিয়ে জানাশোনা করে যাওয়া উচিত কিনা বুঝলো না। অবশ্য এখান থেকে আবার শহরের মানুষের ঠেলাঠেলি সহ্য করে পুরন ঢাকা যাওয়ার ইচ্ছে তার থোড়াই আছে। সেসব থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল সাজিদ। তবে মাথাটা চক্কর দিয়ে সে ডিআইজির কথায়, কালপিট তার এলাকার, তা কী করে হয়?
এতটুকুন একটা এলাকা, কম বেশি সবার সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। আর তাছাড়া এরকম পাক্কা ক্রিমিনাল তাদের এখানে কেই বা হতে পারে? এসব প্রশ্ন ডিআইজি সাহেবকে খেপিয়ে তোলার মানে হয় না। যেহেতু গোপন সূত্রে খবর এসেছে, কিছু একটা তো অবশ্যই আছে। রাকিন, বাড়ি ফিরবি কবে বাপ? রানী বেগমের ঘুম ভেঙেছে সবে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় সারাক্ষণ ঘুম ঘুম ভাব থাকে। সকালের নাস্তা করে আবার ঘুমিয়েছিল। এখন ঘুম ভাঙল সে। রাহাত পাশে বসেছিল। দুপুরে ওষুধটা খাইয়ে তারপর বের হতে হবে বাড়ি থেকে। আচমকা মায়ের এই প্রশ্নে চটক লাগে তার। ছেলেটার কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে পুনরায় একই প্রশ্ন উত্থাপন করে তিনি। রাহাত হাসে, মায়ের মাথার উপর মাথায় হাত রাখে। সামনের মাসে আসবে বলল তো। সবে এ মাস শুরু, সামনের মাস তো অনেক দেরি। মাসের শুরু নয়, এটা মাসের শেষে। রানী বেগমের আজকাল দিন তারিখ হিসাব থাকে না। ছেলেকে শুধু চিনতে পারে এই যা, বাড়ির কাজের মেয়েটাকে সবসময় তিতির বলে ডেকে ফেলে। তিতিরকে দেখেছিল সে ছবিতে, রাহাত দেখিয়েছিল। পরবর্তী কয়েক ঝলক সামনাসামনি দেখেছে, তবে চেহারা বিস্তারিত কিছুই মনে নেই তাই। গোটা বাড়িতে সদ্য ৩ জন। ছেলের মুখে সুস্থ থাকাকালীন তিতির নামটা এতবার শুনেছে যে মেয়েটাকে তিতির বলে ডেকে ফেলেন মাঝে মধ্যে। এক রাহাত ছাড়া স্পষ্টভাবে আর কাউকে মনে নেই তার মায়ের। মাঝে মধ্যে অন্য কেউ আসলে অস্থির ভঙ্গিতে কাজের মেয়েটিকে তিতির কল্পনা করে পাশে দাঁড় করিয়ে রাখে। তখন রাহাত অবশ্য কিছু বলে না। একদিকে শান্তিই লাগে রাহাতকে যে সে নিজে তিতিরের বাড়িতে পাঠিয়েছিল বিয়ের প্রস্তাবে। রাহাত এবার এসে বেমালুম ভুলে আছে সেই কথা। বরং রাহাতকে অবাক করে দিয়ে কাজের মেয়েটাকে বৌমা, তিথির নানা নামে ডাকছে। মায়ের দিকে মুখ তুলে যে শান্ত গলা বলে, রাকিনের কথা তুমি জিজ্ঞাসা করো না তো মা সচরাচর। রানী বেগম মলিন হাসে, মলিন কণ্ঠে বলে, তুই কাছে আসলেই গল্প হয় আমার রোগবালাই নিয়ে, সংসার নিয়ে গল্পের সময় কই। কথা সত্য, রাহাত ইচ্ছে করে তুলতে চায় না এসবের সামনে, হয়তো তুলতো না কখনো। তবে হুট করে তার মায়ের মাথায় কি করে মনে পড়ল কে জানে। এই ঘরেতে কোনো ফটো ফ্রেম নেই, সব রাহাত সরিয়েছে। স্মৃতিভ্রম একটা মানুষকে, কোনো মৃত মানুষকে ক্রমাগত খুঁজে চললে কোথা থেকে হাজির করবে রাহাত? ব্যস্ত শহরের বিলাসিতা একটি হোটেলে 13তলায় একটি কামরায় বসে আছে রুষা। বসে আছে, তবে সেটা স্বইচ্ছায় মোটেও না, বসিয়ে রাখা হয়েছে কারো একটা আশার অপেক্ষায়। বিরক্ত হয়ে মোছামুছি করতে যেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। একভাবে স্ট্যাচু হয়ে আসে। সামনের দাঁড়িয়ে থাকা গার্ডকে কর্কশ গলায় 3য় দফা ধমক দিল, তোমাদের বস কি হামাগুড়ি দিয়ে আসছে? কয়েক ঘন্টা অপেক্ষা করব আমি? সামনের লোকটা ভয়ার্ত মুখে তাকালো হোটেল রুমের দরজায়। হুট করে বস ঘরে ঢুকে কথাটা শুনে না ফেলে বিনয়ের সাথে বলল, চলে আসবে ম্যাডাম আর একটু। রুষে এক ঝটকে উঠে দাঁড়ায়, হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে দিবে এত অপেক্ষা আমার ধাঁচে নেই, যেমন তার নেই অপমানিত হই আমি। লোকটা ব্যতিব্যস্ত হয়ে রুষাকে না ছুঁয়ে আটকাবার, ম্যাডাম, স্যার আমাকে মেরে ফেলবে, আপনি এভাবে যাবেন না। রুষা বিরক্ত, অন্তত বিরক্ত। সামনের লোকটাকে দেখে মনে হয় এ ধরনের কাজে আছে সে, নিতান্ত গোবেচার একজন লোক। অথচ শার্টের অংশ তুললেই দেখা যাবে এক ধরনের ছোড়া অন্য পাশে কার না কার যান কবজ করতে সেসব ঝুলিয়ে রেখেছে। রুষা দীর্ঘশ্বাস ফেলে গট গট করে গিয়ে বসে সোফায়। প্রায় একই সময় দরজা ঠেলে ভিতরে ঢুকলো কেউ। ফিটফাট এক পুরুষ, রুষার সেই ছায়ামানব। রুষা মেঝেতে পড়া সেই অবয়বের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে রেখে মুখ তোলার প্রয়োজন বোধ করল না। লোকটা ইশারা করলো গার্ডকে বের হতে দেখে। দরজা লক করে এসে বসলো মুখোমুখি একেবারে। রুষা অজানা কারণে এই মুহূর্তে রাগে কাঁপছে, কথা বলতে ইচ্ছে করছে না যেন। মির্জাবাড়ির কারও এত ছটপট রেগে যাওয়া মানায় না। রুষা তপ্ত চোখে তাকালো সামনের মানুষটিকে দেখে। আজকাল ঘৃণাও তাকালেও পারে না, গা শিউরে ওঠে, তবে ভয় পায় না। না তো আগে কখনো পেয়েছে, আর না তো ভবিষ্যতে পাবে। কারণ সে খুব ভালো করে জানে সামনের লোকটা তার গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। যত হম্বিতম্বি ক্ষেত্রে সে সবই মুখের ভাষায়।
রুৎসা দাঁতে দাঁত পিষে বলল, তুমি যা করছো তা মির্জাবাড়ির সাথে মানায়? অনেক কিছু মানলাম। পাগল তুমি। চিকিৎসার প্রয়োজন তোমার, জলদি। অট্টহাসিতে ফাটল পুরুষ। হাসি থামল তৎক্ষণাৎ। গম্ভীর স্বর বলল, বিবাহিত পুরুষের জন্য পাগল হয়ে মরছো? এটা পাগলের কাজ কারবার নয়। বারংবার এক কথায় ক্ষতবিক্ষত করা হয় রুষাকে, অথচ আজ ঈশান সে বাদে অন্য নারীর সাথে বিবাহিত কেন? সামনের বসা পুরুষটার জন্য নয় কি? আমাকে মুক্তি চাই, আমি তোমার ছায়া থেকে বাঁচতে চাই। সবাই তোমরা এইভাবে আমার ছায়া থেকে বেঁচে কোথায় যেতে চাও? একজন তো দুনিয়া ছাড়লো, আরেকজন রাত দিন সে পায়তারা করে, এখন তুমিও। রুষার চোখ মুখে শুকনো হয়, অসহায় লাগে নিজেকে। এসব ছেড়ে ছুটে পালাতে পারলে বাঁচত কি? হয়তোবা। যার যেটা ছাড়া সে সেটা ছাড়বে। অন্য কারো করা কাজের দায় আমরা নিতে চাইব কেন? পাপ পুণ্যের হিসাব একা একজনের হয়, তার হয়ে পুণ্য কামাতে যেমন কেউ পারে না তেমন পাবো না। খেয়েছো দুপুরে? সিরিয়াস কথার পিঠে আবার অন্যদিকে নিয়ে যাওয়া হলো। রুশো উঠে যাওয়ার জন্য প্রস্তুত হলো। যার জন্য আসা সেই কথাগুলি যদি না হয়, বাকি ফাও আড্ডায় কাজ কি? লোকটা রুষার ভাবভঙ্গি লক্ষ্য করতে ব্যস্ত। রুষা চলে যেতে মরিয়া, তাও টের পাচ্ছে। আজকাল একা থাকা শুরু করছো, একা নিজের মতো চলছো, এসব কি ঠিক? আমার একটা ইমেজ আছে। ইমেজ? হেসে ফেলল রুষা, বিদ্রুপের হাসি দিয়ে বলল, গোটা জীবন পাড়ি দিলাম তোমার ইশারায়, আজও আমার ব্যক্তিগত ইচ্ছে থাকতে পারে না? পারে, তবে সে ইচ্ছে জড়িয়ে থাকে ঈশান, সেটা কেন? রুষা বাঁকা জবাব দিল, যেখানে তোমার ইচ্ছায় জড়িয়ে থাকে কখনো নুরি, আজকাল তিতির। বাড়ির কাজের মেয়েটাকেও তো ছাড়ো না। পুরুষটি গর্জে উঠল রুষার কথায়। মেয়েটার চ্যাটাং চ্যাটাং কথায় ভীষণ আত্মসম্মানে লাগে তার। দাঁতে দাঁত পিষে ধমকে উঠল রুষা, একই স্বরে চিৎকার করে বলল, আমাকে পুতুল পাওনি ইয়ান মির্জা। আজীবন তোমার কথা মতো নিজের জীবন বলি আমি দেব না। তোমার এক এক বেলা এক এক রমণী দরকার হতে পারে তোমার কামনার তাড়নে, কিন্তু আমার আমার শেষ পর্যন্ত ঈশানকে লাগবে। সুতরাং শান্তিপূর্ণ সিদ্ধান্তে আসা দরকার। ভাবো ভাবো। রুষা চলে গেল। বজ্রমূর্তি হয়ে দাঁড়িয়ে রইল ইয়াজ। মেয়েটা আজকাল হাতের বাইরে চলে গেছে, ডমিনেট করতে পারা যায় না। খবর মতে ঈশান আশা ঢাকা ছাড়বে আজকে, সম্ভবত সকালে ফিরবে। রাতে ইয়াজ এক লোককে খুন করে সে রক্তের দাগ মুছে সাফ করে ভদ্রপুরুষ হয়ে বাড়ি ফিরছে। তা হয় কি করে? সামনাসামনি আলাপে বসা দরকার। রোদ পড়ে গেছে এখন, সূর্য সবে বিদায় নেবে নেবে। নিশির ঘরে বিছানা জুড়ে ছড়িয়ে আছে গোটা দশেক শাড়ি, সেগুলো উদ্গ্রীব হয়ে নড়াচড়া করছে। ঈশান চলে যাওয়ার এবার ঈদ তো তারা মাঠে মারা গেছে, না তারপর আর কোথাও ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়া আছে, না তো তারা নিজেদের মতো একটু সেলিব্রেট করছে। আজ হঠাৎ তোমার বায়না সবাই শাড়ি নিয়ে বসবে। প্ল্যান, শাড়ি পরে বাড়ির ছাদে বাগানে হালকা পাতলা ফটো সেশন হবে আর কি। তবে আশ্চর্যজনকভাবে নুরিতে কিছুতেই রাজি করানো যাচ্ছিল না। এমনকি নিজ থেকে ঘর থেকেও বের হয়নি তখন। বলা বাহুল্য, সেরকম কোনো এক অজানা আশঙ্কায় নিশি নিজেও জোরাজুরি করেনি নুরিকে, আর না তো তমা বা তিতিরকে জোর করে করতে দিয়েছে। তবে খানিক বাদে নিজ থেকে এসে যোগ দিয়েছে বোনদের সাথে। রিশার রোশনি স্কুল খুললেই হাফ ইয়ারলি পরীক্ষা, তাদের খানিক বাদে পড়তে বসা তাগিদ দেওয়া হবে। সুতরাং তাদের আনন্দের সাথে শাড়ি পরতে যাওয়া বায়না ধোবে টেকেনি। তিতির অবশ্য নিজের নতুন শাড়িটা কোলের উপর নিয়ে বসে আছে। এটা এই ঈদে তোমার গিফট করা শাড়ি। নিশি পরাচ্ছে নুরিকে। তিতিরের চোখ মুখ মলিন হয়ে বসা, পেটের ব্যথায় নড়তে চড়তে পারছে না বেচারি, অথচ তোমার অত্যাচারে এখন শাড়ি পরতে হবে। একে তো কয়েকদিন হলো বৃষ্টির দেখা নেই, গরমে অসহ্যকর পরিস্থিতি, এসির নিচ থেকে সরতে হাঁসফাঁস লাগছে। এর আগে কোন শখে শাড়ি পরতে হবে সে কথা জবাবে তোমার কাছ থেকে পাওয়া আশা করাই ভুল। নিশি চাইলে মানা করে দিতে পারত, তবে ঈশান না থাকে তিতিরের মন খারাপ, আবার অন্যদিকে নুরির অবস্থা, সব মিলে রাজি হয়েছে। হই হুল্লোড়ের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে। তিতির শাড়িটা পরানো হচ্ছে। ছাদ থেকে আচারের থালা হাতে নামতে নামতে রাহেলা রিক্তা এসে দাঁড়ালেন মেয়েদের কাছে।
বরাবর সকলে রাহেরাত থেকে শাড়ি পরলে আজ তার ব্যস্ততা তুঙ্গে। সিঁড়ি বেয়ে নামতে নামতে রিক্তা চাপা গলা বলল, ঈশান রওনা দিছে, এটা বললো না কেন? খুশি হয়ে যেত মেয়েগুলো। রাহেলা ঠোঁট টিপে হাসে জায়ের কথায়, নিজেও চাপা কণ্ঠে বলে, ছেলে তার বউকে সারপ্রাইজ দিবে, আমি সেটাই বায়োগ্রা দেবো, এ আবার কেমন কথা? রাতে রওনা দেওয়ার কথা থাকলেও এদিকে কাজের ঝামেলা মিটিয়ে ঈশান এই বেলাতে থাকতেই রওনা দিছে। কানে এসেছে সাজিদ শহরে আসার খবর। সাজিদ নিজেও কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করছে ঈশানের সাথে। ঈশান ইচ্ছে করছে, যোগাযোগটা করেনি। তাও কারণ আছে বই কি, বেস্ট ফ্রেন্ড হতে পারে। তবুও গতকালের রক্তের দাগ ঈশানের হাত এখনও শুকায়নি। এসপি সাহেবের শকুনের চোখ, বেফাস কিছু তার চোখে পড়বে কিনা কে জানে। মাগরিবের আজান পড়েছে বেশ খানিকটা আগে। পথঘাটে বিন্দুমাত্র দিনের আলো ছিঁড়ে ফোটা নেই। রাস্তায় প্রচুর মানুষের সমাগম। গাড়িগুলোতে শহরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ঈদের 6 দিন চলে গেছে, ছুটি শেষ, সকলে ফিরে যাচ্ছে যার কর্মস্থলে। স্বাভাবিক গতি থেকে বেশ জোরে সোরে ছুটছে ঈশানের গাড়িখানা। বাড়ি পৌঁছতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে, অর্থাৎ তখন সময় থামবে 11টা বা 12টার আশেপাশে। তিতির তখন শুতে যায়। মেয়েটা আজ আবার আরও আগেই ঘুমিয়ে না পড়ে। এই 7 দিন 7 জনম লেগেছে তার কাছে। ওই মুখ, ওই মুখের মিষ্টি হাসি, রাগ, অভিমান, কণ্ঠস্বর কতদিন সামনাসামনি অনুভব করা হয় না। ওই শরীরে মাথার উপর ঘ্রাণ কতদিন টানা হয় না। হাসল ঈশান, পাগল হয়ে গেছে সে। আজ থেকে 2 মাস আগে কি ভেবেছিল এই মেয়েকে দেখতে না পেলেও এরকম ছটফট লাগবে তার? দিনের পর দিন, বছরের পর বছর বাড়িতে ফেরেনি। বাড়ির মানুষ শত ডাকাডাকিতেও নয়, অথচ আজ কি হয়েছে তার? এটাকে বলে ভালোবাসা বলে বুঝি? আজ তিথির ফোন এসেছে অনেকবার। কাল রাতে কথা বলেছে, ঘুমিয়েছে দুজন প্রায় একসাথে। আজ ঈশান ফিরবে কিনা এ নিয়ে শতবার মেসেজ করছে। এর মধ্যে ঈশান জবাব দেয়নি। কোথায় ভেবেছে একদিকে কাজ চাপিয়ে রেখে গেল আর অন্তত বউকে কাছে পাবে, সে সেগুলো বলি। সে তো ভুলেই যায় তার বউয়ের প্রিয় তার সাথে বিরোধিতা করছে। সে যতবার কাছে টানবে ততবার সে বেটা হাজির। ভীষণ ভোগালী মেয়ে। জীবনে বিয়ে করলাম, দুটো মাস সে বিয়ের, এখনো কাছে টানতে পারলাম না। মানুষ জলে জঙ্গলে গাড়ি ঘোড়া আকাশ পাতাল কোথাও ছাড়ে না বউকে কাছে পেলে, বাসর সেরে ফেলে। আর আমি সেটা সাজানো গোছানো স্বপ্নে অভুক্ত হয়ে আছি। ঈশান আশার দেওয়ান বিয়ের 2 মাস ভার্সিটি খোয়াতে পারেনি, ডিপ্রেশনে পড়ার জন্য এতটুকু এনাফ। কথাটা বিড়বিড় করে আওড়ালো ঈশান। ফাঁকা গাড়িতে কথাগুলো বলে একাই শব্দ করে হেসে পড়ল। যতবার তিতিরকে কাছে টুনে ওইটুকু মেয়ের যা অবস্থা হয়, বাকিটা এগোতে গেলে মেয়ে বেঁচে থাকলেই হয়। লজ্জায় মাটি ফুঁড়ে পালাতে যাবে। জনসমাগম ছাড়িয়ে হাই রোডে উঠেছে ঈশান। শো শো করে ট্রাক, বাস চলছে অনবরত। কার আগে কে যেতে পারে সেই প্রতিযোগিতা সবেতে ঈশান একই খেয়ালে আছে। যদিও আচমকা খেয়াল হলো দূর থেকে একটা গাড়ি তার দিকে একদম সোজা উল্টে আসছে। উল্টো দিকের গাড়িটির জন্য একটা ভুল সাইড। ঈশান ভুরু কুঁচকে হর্ন দিল কয়েকবার। সমান গতিতে আসতে বাধ্য হয়ে নিজের গাড়ি স্লো করে সাইডে কাটল সে। তবে গাড়িটা মোটেও চলে গেল না। খানিকটা ফ্রন্ট মিররে চোখে পড়ল একই গাড়ি তার দিকে পিছন দিকে আসছে, ক্রমাগত হর্ন দিচ্ছে। ঈশান বিরক্ত হলো, কোন পাগলের পাল্লায় পড়লো। একবার শব্দ করতে ঈশান কড়া ব্রেক করে গাড়ি সাইড করলো রাস্তার বাঁ পাশে। বলা ভালো গাড়িটা পাশ কেটে বেশ অবধি গিয়ে আবার ঘুরে এসে মুখোমুখি হলো ঈশানের গাড়ি। কোনো এক খেয়ালে ঈশানের হাত চেক করে নিল পিছনের শার্টের নিচে গোজা। ব্যস্ত রাস্তায় অসংখ্য গাড়ি চলছে, আশেপাশে কোনো দোকানপাট নেই, লোকালয় থেকে বেশ দূরে। ঈশান গাড়ি থেকে নেমে দাঁড়াতে ওপাশের গাড়ি থেকে নেমে এলো কেউ একজন। ঈশানের জ্বলন্ত চোখ জল করছে, সাথে কপালে ভাঁজ পড়ল একই সাথে। আভিজাত্য বলে দিচ্ছে সাধারণ কেউ নেই। রেগে যাবেন না মিস্টার দেওয়ান, রেগে যাবেন না। আই অ্যাপোলোজাইজড, আমারই ভুল হয়েছে। এভাবে কেউ মাঝ রাস্তায় গাড়ি থামায় না, তাও আবার এমন কায়দায়। ঈশানের অভিজ্ঞ সত্তায় এক ঝটকে ধরে ফেলল কণ্ঠস্বরের মানুষটিকে। এই কণ্ঠস্বর কী করে ভোলে? ঈশান মুখ বাঁকা হাসি খেলে গেল, 2 হাত পকেটে গুজল, নিজের গাড়ির সাথে হালকা হেলান দিল, বাঁকা কণ্ঠে বলল, চিড়িয়া নিচ থেকে ধরা দিতে
চলে এসেছে, কী ব্যাপার? ইয়াস নিজের গাড়ির সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। ফর্মাল ড্রেস, নর্মাল মানুষ মনে হয়, তবে একটু খেয়াল করতে এই অতি ফর্মালের মধ্যে বিশাল আভিজাত্য লক্ষ্য করা যায়। ঈশানের থেকে হাইট সম্ভবত খানিকটা কম, সুদর্শন অবশ্যই। ইয়াস শান্ত স্বরে জবাব দিল, ভাবলাম সমঝোতায় যখন আসতে হবে ঝামেলা করে কী লাভ, বসে কথা বলি। ঈশান ব্যঙ্গাত্মকভাবে এদিক ওদিক তাকালো, তারপর হারিতার চোখে ইয়াজের দিকে তাকায়। দু হাত গাড়ির বনেটে ভর দিয়ে লাফিয়ে উঠল। ইয়াস লক্ষ্য করে বলল, বসতে পারিস ওখানে, নিচে বস, বসে কথা বলি। ইয়াজের চোখ জ্বালা করে উঠল, আচমকা রক্ত গরম হয়। ঈশান গা জ্বালানোর কথায় আরও রাগ হয় তার, তবে রাগলো না। ওই এক কথা, আপনার বউটাকে লাগতো যে দেওয়ান সাহেব। আরও কথায় কথায় জমে আছে তোর আমার, শুরুটা আমার হৃদস্পন্দন নিয়ে করলি, দ্যাটস নট ফেয়ার। ইয়াস শান্ত শকুনের মতো তাকিয়ে থাকে। তাকে এত খোঁজাখুঁজি করছিল, তার তীব্র ধারণা ছিল আজ হুট করে সে সামনে এসে পরিচয় দিয়ে বড় চমকাবে ঈশান। কিন্তু ঈশানের চোখ মুখে কোনো আভাস নেই। অন্য সময় সামনে না এসে এই হাই রোডে গাড়ি থামিয়ে ঈশানের সামনে আসা তার ভীষণ পরিকল্পনার মধ্যে পড়ে। ঈশান ভীষণ শান্ত হয়ে তাকিয়েছে তার দিকে। গোটা চোখে মুখে খেলে গেল ব্যঙ্গাত্মক হাসি। তোর ভাইটে ছিল একটা, আর শালা, আর তুই তো তার ডাবল দেখছি। কারো থেকে কেউ কম যাস না। মৃত্যু ভাইকে নিয়ে ঈশানের মুখে একথা ঠিক পছন্দ হলো না ইয়াজের। মুখ ফসকে গালি দিয়ে থামল না। কেন মারলি আমার ভাইকে? সে প্রশ্নের উত্তর জানা হলো না 3 বছর আগে। এভাবে গাড়ি থামিয়ে প্রশ্নটা করতে পারতি। এত কাহিনী করার কি দরকার ছিল বলতো? আইন ছিল না, তুই মারার কে? তখন মনে হয়েছিল আমি আইন, শাস্তি দিছি। দাঁতে দাঁত পিষল ঈশান, হাতের রগ ফুলিয়ে উঠল। আজ নির্বিকার, ঈশান আশ্বাস দেওয়ান আজ নির্বিকার। এই ভাবলে ঝিনতায় সে সহ্য করতে পারে না। তোর মনে হতে জীবন চলে যাবে সবার যেতে হবে কেন? আমার চলে গেলে হলো। তোর আরও কিছু জানার নেই? হেসে ফেলল ঈশান ইয়াজের উৎসুক দেখে। ধরা সিগারেট অনুমতি দিলাম। নিজেকে মহান মনে করিস না তো? সাধারণ মানুষ আমি। মহান হওয়ার আমার ধাঁচে নেই। মহান মানুষের ত্যাগের লিস্টে বিশাল বড়, আমার সেসব নেই। আমি নিজের জিনিসে 1 মিলিমিটারও ভাগ বসাতে দিতে পারি না। মহান হওয়ার প্রথম সত্ত্বে আমি হেরে গেলাম। ইয়াজের অপমান অগ্রাহ্য করে সিগারেট ধরায় একটা, নাকে মুখে টান দেয়। ঈশান তাকে দেখে অবাক হয়নি। এই মুহূর্তে এটা তাকে যন্ত্রণা দিচ্ছে বেশ। তোর বোনটাকে নিয়ে আমি খেলবো না, ওকে মুক্তি দেব। সর্বনাশ করা হয়নি। দেওয়ানের রক্ত, বড্ড শেয়ানা, বোকার হদ্দ, অথচ খেলে টনটনা। বিয়ে ছাড়া নাকি চুলে ফোসকা পড়বে। অসহ্যকর নাটক সব। যা ওটার বিয়ের সাথে দিয়ে দে চটজলদি। এটা উঠে গেছে মন থেকে। না, উঠে গেছে মন থেকে। বিষয়টা এমন নয়, মনেই ছিল না কখনো। ঈশানের চোয়াল শক্ত হলো এই যাত্রায়। একদলা থুতু ফেলে তপ্ত চোখে রাঙিয়ে বলল, ওটা আমার বোন বোকা, শেয়ানা, যা ইচ্ছা বলা যায় না ওকে। তোর মতো শুয়োরের মুখে আমি ওর কমপ্লিমেন্ট থোড়াই শুনবো? যা বলার অধিকার শুধু আমার আর আমার পরিবারে আছে, তোর না। তবে রুচি খারাপ না, সেটা সত্য। দেওয়ানদের রুচি এতটা নিম্ন স্তরে, এটা মানা যায় না। সে রাগে কথা বলা বন্ধ করে করছে বোনটার সাথে। তোর মতে বোকা হতে, এটাও ঠিক। না হলে তোর মতো কালসাপকে চিনতে ভালোবেসে ভুল করে। ঈশান ভুরভুর করে সিগারেট ধোয়া ছাড়ে। রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না ঈশানের। কথা বলতে গেলে, আমার লোককে কাল মারলি কেন? তোর প্রশ্নতে উত্তর আছে, আমার লোক, তাই বুদ্ধিমান তুই। আমার সব লোককে এভাবে মারবি যতদিন তুই ধরা না দিস। রুষাকে, তা তুই জানতি না? বিচিত্র হাসল ঈশান। দু হাতের মাথার চুলগুলো পিছনে ঠেলে আঙুলে ব্যাগ ব্রাশ করলো। শান্ত স্বীকারোক্তিতে বলল, আমার সাথে যে ছলনা করতে এসেছিল সেটা শুরুতেই জেনেছিলাম। ছলনার উদ্দেশ্য কি সেটা একটু সময় লেগেছে। আর আর কি? আজ জানলাম তুই রুষা এক গোয়ালের গরু। ইয়াস থমকায়। হঠকারিতা প্রকাশ পেয়ে গেল
তার সাথে রুষার কানেকশনের কথা। ঈশান আচমকা ভুরু কুঁচকে ভীষণ অনুসন্ধান গলা বলে, রুস্মিতা মির্জা, ইয়াস মির্জা। এই হিসাবে মেলাতে বসেছিলাম যেদিন তোর নাম জানতে পারি। আজ সন্ধ্যা দূর হয়। ওটাকে মাপ করতে চাই বারবার। বেচারি ভালোবাসে আমাকে, সেটাই সন্দেহ নেই। মুখ সামলে বল, রুষা তোর প্রতি ভালোবাসা নেই। সব আমার কথা মতো। নাটক সিনেমার ডায়লগ কম দি। বাড়ি যাব, রাস্তা থেকে সরে দাঁড়া। তোকে ধরা এটা সময় না। চাইলে এখানে শ্যুট করে রেখে যেতে পারি। সেটা করার সময় এটা না। কেন না বলতো? তুইও জানিস, আমিও জানি তোর সময় ঘনিয়ে এসছে। কলেমা পড়ে এই কদিন। ঈশান বাঁকা হাসি দিয়ে গাড়িতে উঠতে যাবে এমন সময় শোনা গেল ইয়াজের একরক্ষা কণ্ঠ, তিতির ইজ গোয়িং টু বি মাইন। পা যত থেমে গেল ঈশানের। চোখ বুজে শ্বাস ছড়ালো জোরে জোরে। ঘুরে দাঁড়ালো হাসি হেসে মুখ। মনে হলো ইয়াজের কথা হাসি বলে যেন। ওদিকে চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে ঈশানের দিকে। চোখে মুখে অগ্নি ঝরছে। ঈশানের গাড়ির ফ্রন্ট লাইটে আলোয় কেমন একটা ভয়ঙ্কর মুখ। হুট করে ঈশানের মনে হলো এই মুখ, এই দেহের গঠন এর আগেও কারো দেখেছে। কোথায় একটা দেখেছে ঈশান, কিন্তু কোথায়? খুব পরিচিত লাগলো। ঈশান একগাল হেসে বাঁকা গলে বলল, বউটা অপেক্ষা করছে আমার আদরে। আর তুই কি না বউটা অপেক্ষা করছে আমার আদরে, আর তুই কিনা বিবাহিত নারীর পিছনে হাউতাস করে মরছিস। মির্জা বংশের ছেলের সাথে এই ইমেজ যায় না। দেওয়ানদের সাথে মিথ্যে ছলনা খুন সব চলে। মির্জারা কিছু চাইলে দোষ। ইয়াজের কথায় পাত্তা দিল না ঈশান। উম্মাদের পোলাপে কান দিলে চলে? ঈশান তীক্ষ্ণ অথচ হাসি মুখে তাকিয়ে রইল। অকাত অনুযায়ী চাইতে হয়। বিড়ির টানের জন্য 5-10 টাকা চাইতি, এক দুবেলা কাঙালি ভোজন করতে চাইতে করাতাম। সমস্যা কী? তাই বলে শেষমাস ঈষাদ আসান দেওয়ানের বউ চাস? আরে বোকা, একটাই জীবন, মায়া কর অন্তত। ইয়াস বিশ্রী হাসলো এ যাত্রায়। ফিস ফিস করে বলল, তুই যে জলদি জেলের ভাত খাবি, কেসে ফেসে যাবি, তখন তোর বউকে আগলাতে কাউকে না কাউকে লাগবে তো। দু হাতে স্যালেন্ডার করার ভঙ্গিতে দাঁড়ালো ঈশান। কপট ভয়ে মুখ খোলার আগে গোল হয়ে গেল। ভয় বর্ষার বলল, তোর ক্ষমতা আছে? দয়া করে আমার সাথে এই অন্যায়টা করিস না। আমার বউ, আমার পরিবার শেষ হয়ে যাবে ইয়াস সাহেব। এটা করবেন না আমার সাথে। কথাগুলো বলে শব্দ করে হাসতে হাসতে নিজের গাড়িতে উঠে পড়ল ঈশান। ইয়াস তখনও নড়চড়হীন দাঁড়িয়ে। ঈশান ভাবভঙ্গি আজ সামনে দেখার সময় পেল। যতদূর জানত ছেলেটা কথা কম বলে, বদমেজাজি, সেসব আজ মনে হলো না। উল্টে বোঝা গেল ধৈর্যের পাহাড় একটা। এতদিন যাকে খুঁজে এসছে তাকে পেয়েও ভাবেরটা পরিবর্তন হলো। আবার কোন প্যাচের ছক কষেছে সেটা কে জানে। বোনেরা সবাই মিলে ছাদে আড্ডা দিতে ব্যস্ত। বিকেলে থেকে শাড়ি পরা গোটা বাগান ছোটাছুটি করছে। সবগুলো ফটো সেশন করতে করতে নিজেরা ক্লান্ত। সন্ধ্যার পর ছাদে ফেব্রুয়ারি লাইটের আলোয় তোলা ছবিগুলো এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবাই। সারাদিনে ভ্যাপসা গরম এখন দ্বিগুণ। পরিবেশ দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এমন গরম পড়লে সারা রাত ঝড় বৃষ্টি হয়। রাহেলা কয়েকবার ডেকে গেছেন মেয়েদের নিচে নেমে খাবার খেয়ে নিতে। কে শোনে কার কথা? রাফি রোশনি নিজেদের মতো পড়া শেষ করে ছুটে এসেছে ছাদে, আর সাথে করে নিয়ে এসেছে তাদের নয়নকে। এবার হৃদয় থমকালো তমার। সে শাড়ি পরে সেজেগুজে এত ঘুরঘুর করছে কার জন্য? ওই মানুষটার জন্য তো। তবে নয়নের অভদ্র চোখ সর্বপ্রথম তিতিরের উপর গিয়ে ঠেকেছে। ডার্ক গ্রিনের জর্জের শাড়ি মেয়েটার গায়ে। তবে নিজের দৃষ্টি সংযত করল সে দ্রুত। অনুভূতিগুলোকে চাপা দিতে আজকাল দক্ষ হয়ে গেছে সে। তাকে দেখে আবার আগায় এগিয়ে এলো তমাই। একগাল হেসে প্রশ্ন ছিল, কখন এলেন নয়ন ভাইয়া? সবেই। নয়ন মাত্র এসেছিল অফিস থেকে। গায়ের পোশাক রয়েছে অফিসে, চেঞ্জ করার সময় পায়নি। রাফির পাল্লায় পরে ছুটে আসতে হয়েছিল। নয়ন তমাকে পাশ কাটিয়ে বাকি তিনজনের দিকে এগোতে যেতে মলিন হয়ে তমার মুখ একটা বড় তাকালো না। মা, বড় মা ডাকছিল তোদের, খাবি না?
মাথা নাড়ল সবাই। নামা উচিত, মশাও অত্যাচার করছে। বড় ভাইয়া আসছে যেন বারবি। রাফির কথায় হা হয়ে গেল তিতির। আসছে মানে কই? তাকে তো বললো না কিছু। নয়ন এক নজর দেখল তিতিরের অপ্রকাশিত উচ্ছ্বাসের মুখভঙ্গি। অশান্ত হয়ে দেখল মুখ নড়বড় করে বুকের ভিতর। শাড়ির কুচি আঁকড়ে ধরে সবার আগে নামলো তিতির। তার ফোনে চার্জ নেই। ঘরে গিয়ে ঈশানের খোঁজ নেবে আগে। নিশি নুরি বাকিদের নিয়ে নেমে গেল একে একে। ভাই বোনদের সবার প্রস্থানের শেষে পা বাড়ালো নয়ন। আমি এখানে ছাদে আছি, খেয়াল করিনি বুঝি? নয়ন পিছনে ঘোরে না, তবে সিঁড়ির দরজা ধরে দাঁড়ায়। তমা নিচ থেকে এগিয়ে গেল, তবে নেমে গেল না, বরং একটা দুঃসাহসিক কাজ করে বলল। নয়নের ঘামাত্ম কবজি নিজের দিকে ঘোরল। নয়নের চোখে মুখে অস্বাভাবিক ভাঁজ পড়ল। গভীর কণ্ঠে বলল, খেয়াল করেনি নামও এখন, নাকি একা ছাদে থাকা সব? তমা মিষ্টি হাসল। নয়ন হাত তখনও ছাড়েনি। একা এখানে থাকার শখ থাকলে আপনার পিছু ডাকতাম বুঝি? নিচে চলো, আমার আপনারকে কিছু বলা আছে। নয়ন দীর্ঘশ্বাস ফেলল। তমার নরম হাতের মধ্যে শক্ত করে আঁকড়ে থাকা নিজের হাতটা আলগোছে সরিয়ে নিল। অনেকটা বল খাটিয়ে বলল, পরে শুনবো, এখন চলো। আপনি ঠিক এতটা বোকা নাকি আমার কাছে বোকা সাজেন? সারাদিনের ক্লান্ত হয়ে বাড়ি আসা মাত্র এরকম হেয়ালিপনা আটকে যাওয়ার পছন্দ হলো না নয়নের। বিরক্তির ছাপ চোখে মুখে ফুটে উঠল স্পষ্ট। আগে থেকে মুখে লাগাম নেই, তবে আজকাল কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে দেখছি। তমা কেমন মলিন হাসলো। নয়ন ভাই ইউজমরা কারোর সাথে রুক্ষভাবে কথা বলেনি। নিজের পরিবার তো দূরে থাক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে নাই। ঈশান বরাবর বদমেজাজি গম্ভীর থাকতো। ভাই বোনের সাথে আহ্লাদ করতে পারতো না, তার থেকে সবাই দূরে দূরে রাখতো। কিন্তু ব্যতিক্রম ছিল নয়ন। সবার সব বাহিনী থাকতো নয়নের কাছে। আজকাল এই নয়ন ভাইয়ের এই রূপ সহজে হজম করতে চায় না তমা। আর রইল বাকি সবার সাথে ব্যবহার, এটা তো তারও মেলাতে পারে না। তমা নরম গলায় জিজ্ঞেস করলো, আপনি তো এমন ছিলেন না নয়ন ভাই? নয়ন কেমন করে হাসলো, ভুরুজোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কেমন ছিলাম? ভাবুন কেমন ছিলেন। মানুষ পরিবর্তন হয় না? হয়, তবে হুট করে এতটা? ও তোমরা মনের ভুল, চলো নিচে চলো। নয়ন তমার থেকে দৃষ্টি সরিয়ে আবার হাঁটা ধরল। সামনে চলে এলো তমা। আমার কথা শেষ হয়নি, পরে শুনবো। এখন বেশ, 1 মিনিটে শেষ করো। নয়নের ব্যবহারে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তোমাকে। কী কারণে এই আমূল পরিবর্তন, তার জবাবও আশা করতে পারছে না। আপনি কি কিছু বোঝেন না? আমি কি বলতে চাই টের পান? নয়ন শুকনো ঢোক গিলে এলোমেলো দৃষ্টি সরিয়ে ফেলে। না। তমা নয়নের থেকে সামান্য দূরত্বে দাঁড়ানো। সামনের মানুষটার শরীর থেকে কেমন একটা অতি পছন্দের ঘ্রাণ ভেসে আসে। তমা ঠোঁট কামড়ে ধরে কথা সাজায় হয়তো। আমি আপনাকে পছন্দ করি নয়ন ভাই। নয়ন নির্বিকার। তমার বলা কথাগুলো সম্পর্কে যেন বহু আগের থেকে অবগত, এবং এই কারণে দূরত্ব বাড়ানো মেয়েটার উপর। সে তো ভালোবাসে না, বিন্দুমাত্র নয়। শান্ত কণ্ঠে বলল, কাকে কি বলছো ভেবে বলছো? কমন সেন্স নেই? সম্পর্কে আমি তোমার বড় ভাই। তো বড় ভাইয়া আর বারবি? ক্ষতটায় পুনরায় আঘাত করলো যেন তমা। ধমকে উঠে বলল, মান সম্মানের কথা বলতে বলছো? সম্পর্কের সমীকরণের গুরুত্ব সম্মান নেই? তমা আচমকা ধমকে কেঁপে ওঠে খানিকটা, তবে সামলে নেয় জলদি। আমার কথা? আমি তোমাকে পছন্দ করি না তমা। আমার বোন হও সম্পর্কে সেরকম কোনো ফিলিংস নেই। আফসোস নয়। তমা থমকে তাকিয়ে থেকে। নয়ন ভাবলেছেন তোমার কথায় আহামরি যায় আসে না হয়তো, আবার এমন হতেও পারে গুরুত্ব দেয় না, প্রয়োজন বোধ করল না। তমা দূরে দূরে বুকে জিজ্ঞেস করলো, আপনি কাউকে ভালোবাসেন নয়ন ভাই? নয়ন আর দাঁড়ায় না। তোমার বাহু টেনে সরিয়ে নেমে যায় নিচে। তমা নড়ে না, ওখানে দাঁড়িয়ে থাকে। এতদিনের ভালোবাসা যার, যখন থেকে রোমান্টিকতা বুঝতে শিখেছে নয়নকে ছাড়া কখনো কারো দিকে তাকানো নেই। তার আদতে বলতে দেরি হয়ে গেল নাকি অন্য কিছু, এর মধ্যে ধরা কঠিন। চোখ জ্বালা করছে তোমার, অসম্ভব জ্বলছে। নিশুতি রাতে জীবনে প্রথম ভালোবাসার কাছে
নিজের মনে ব্যাকুল অনুভূতি ব্যক্ত করার পর সে মানুষটা যখন জানান দেয় তার মনে বাস করে অন্য কেউ ভালোবাসে সে অন্য কাউকে, এপাশের মানুষটার মনের অবস্থা তখন কেমন হবে আশা করা যায়। দুহাতে মুখ চেপে হু করে কেঁদে ফেলল তমা। সাজের মায়া পর্ব ২৩। রাত্রে আর একটা পর্ব দিব। পুরো গল্পটা প্লে লিস্টে।